প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ইটকাঠের নগরীতে ফিরছে রাজধানীবাসী। সদরঘাটে প্রতিটি লঞ্চ এসে যাত্রী বোঝাই হয়ে কমলাপুরে ঢাকা ফেরত মানুষের চাপ। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না রিজভী। রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। জোট নয়, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াই করবে এনসিপি। রাজপথ ও সংসদে জামাতের সঙ্গে থাকার পরিকল্পনা, ভোটকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় নেতারা। সমুদ্র সীমা জয়ের এক যুগ পর আশার আলো। গভীর সাগরের তেল গ্যাস পেতে দরপত্র আহ্বান পেট্রোবাংলার। উৎপাদন বন্টন নীতি হালনাগাদকে বিনিয়োগ বান্ধব বলছেন বিশ্লেষকরা। চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা পিএসজির। প্যারিসের সমর্থকদের উল্লাস, পুলিশের সঙ্গে উত্তেজনা, গ্রেফতার বেশ কয়েকজন। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। লঞ্চ, ট্রেন এবং বাসে ঢাকা ফেরত মানুষের চাপ। সকাল থেকেই পদ্মা পাড়ি দিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে এবার ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় ঘাট এলাকায় তেমন কোনো ভোগান্তি বা দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন বড় কোনো অভিযোগ না থাকলেও গণপরিবহনে কিছুটা বাড়তি টাকা গুনতে হয় তাদের। তবে এবারের ঈদ যাত্রা ও ফিরতি যাত্রা আগের বছরগুলোর চেয়ে অনেকটাই স্বস্তিদায়ক ছিল বলে জানান যাত্রীরা। এদিকে ফিরতি মানুষের চাপের পাশাপাশি অনেকেই ঈদের ছুটি না পেয়ে এখন ঢাকা ছাড়ছেন। আগামীকাল থেকে অফিস আদালত পুরোদমে শুরু হওয়ায় বিকেলের দিকে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে। এদিকে সকাল থেকে ট্রেন ভর্তি করে রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় এখনও পুরো পরিবার নিয়ে আসেননি অনেকেই। যাদের অফিস শুরু হয়েছে কিংবা জরুরি কাজ আছে ঢাকায়, মূলত ফিরছেন তারাই। কমলাপুরে ফিরছিল ঢাকা ছাড়ছে এমন যাত্রীদের। সড়ক পথেও দেখা গেছে যাত্রী চাপ। ভাড়া 500 টাকা নিচ্ছে, অন্য সময় একটু বেশি নিচ্ছে। 450 ছিল, এখন 500 টাকা নেয়। মোটামুটি ভালো, খারাপ না। একটু ভিড় হবে আর সামনে 2-1 দিন পরে ভিড় হবে। গাড়িতে যাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে একটু সমস্যা হয়, এই জন্য আর কি লঞ্চে যায়, সুবিধা আছে এই জন্য। আমরা কেবিনে আসার সাথে সাথে কেবিন বয় যদি আসে আমাদের লাকিজগুলো একটু হেল্প করে, তারপরে আমাদের কেবিনে কি সমস্যা আছে না আছে এগুলো একটু দেখে, তাহলে মনে হয় যাত্রী সেবার মানটা একটু ভালো হয়। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহরিয়ার শৌমিক এবং কমলাপুর রেল স্টেশনে আছেন নাজমুস সালেহী। সরাসরি প্রথমেই যাচ্ছি শৌমিকের কাছে। শৌমিক, ঈদ উল আজহার ছুটি আজ শেষ হচ্ছে। নারীর টানে যারা বাড়ি ফিরেছিলেন তারা কিন্তু ইতোমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছে গত 2 দিন আগে থেকেই। তবে আজ আমরা এই মুহূর্তে অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে অসংখ্য লঞ্চ কিন্তু এখানে এসে ভিড়েছেন। যে বিশেষ করে ঢাকার যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু সকাল থেকে খুব ভোর থেকে সদর লঞ্চ ঘাটে লঞ্চ আসছেন এবং অসংখ্য যাত্রী কিন্তু ঢাকায় ঢুকছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পদ্মা সেতু হওয়ার পরে যে লঞ্চে ওঠা যাত্রীদের চাপ সেটি কিন্তু অনেকাংশেই কম। তারপরেও প্রতিনিয়তই যারা লঞ্চে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু লঞ্চে এখনও যাতায়াত করছেন এবং এখানে লঞ্চ থেকে নামা যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে কিছুটা বেশি ভাড়ার অভিযোগ তারা করেছেন এবং যেহেতু তারা সবসময় লঞ্চে যাতায়াত করেন সেক্ষেত্রে তাদের যে কেবিনের যে সুযোগ সুবিধা এবং যাত্রী সেবার মান সেটি নিয়ে তাদের বেশ কিছু অভিযোগ আছেন। একজন শিশু এবং মা, তার সাথে আমরা কথা বললাম। তিনি যেটি বললেন যে বিশেষ করে মা এবং শিশুদের ক্ষেত্রে যাত্রার ক্ষেত্রে অনেকাংশেই অনেক সময় সীমাবদ্ধতা পোহাতে হয়, তার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। তো ইনি যেটি বলছেন যে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যদি নারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করা হয় তবে সেটি কিন্তু খুবই ইতিবাচক হবে লঞ্চ যাত্রার জন্য, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা জানিয়ে রাখতে চাই আজ কিন্তু সরকারি ছুটি, ঈদের যে সরকারি ছুটি সেটি আজ শেষ হচ্ছে, অর্থাৎ আগামীকাল সোমবার 1 জুন থেকে কিন্তু সরকারি অফিস
আদালত সবকিছুই খুলে যাচ্ছে। সেক্ষেত্রে এখনও লঞ্চে উপচে পড়া ভিড় লক্ষ্য করা না গেলেও কর্তৃপক্ষ বলছে যে আজ দুপুরের পর থেকে বিকেলে এবং সন্ধ্যা নাগাদ সময় এবং রাতে যে লঞ্চগুলো ঢাকার দিকে আসবেন সেখানে বেশ ভিড় হতে পারে এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং সদরঘাট লঞ্চ টার্মিনালের যে কর্তৃপক্ষের তরফ থেকে যে যাত্রী সেবার মান এবং ব্যবস্থা সেটি নিয়ে তাদেরকে বেশ তৎপর থাকতে দেখেছি এবং যাত্রী সেবার মানে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে তার সর্বাত্মক চেষ্টা তারা করে যাচ্ছেন এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। দর্শক জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু যে সরকারি যে ছুটি সেটি কিন্তু শেষ হচ্ছে এবং তার প্রেক্ষিতে যে ঢাকা ফেরা মানুষের ভিড় সেটি কিন্তু আজ বাড়তে পারে এমনটি বলছেন আমাদের আরেক সহকর্মী। দর্শক কমলাপুর রেল স্টেশনে আছেন, সেখানকার ঢাকা ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সালেহী। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে সেই সমস্ত ট্রেনগুলোতে আমরা বাড়তি ভিড় বা অতিরিক্ত ভিড় কিন্তু দেখিনি, অর্থাৎ প্রতিটা ট্রেনই বেশ স্বস্তি নিয়ে ঢাকায় এসেছে। যাত্রীরা বলছেন তারা সময় মতো স্টেশনে ট্রেন ছেড়েছে, তবে বিশেষ করে নেত্রকোনা জামালপুর ময়মনসিংহ থেকে এই অঞ্চলে যে ট্রেনগুলো ঢাকায় এসেছে সেই সমস্ত ট্রেনগুলো অন্তত 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। এই বিলম্বের কারণ হিসেবে যাত্রীরা বলছেন যে সময় মতো ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়লেও গন্তব্য স্টেশনে পৌঁছতে 2-3 ঘন্টা লেট হয়েছে, বিলম্ব হয়েছে যাত্রায়। এর কারণ হলো মাঝখানে বেশ কয়েকটি ট্রেনের সঙ্গে ওই ট্রেনগুলোর ক্রসিং হয়েছে, অর্থাৎ ডাবল লাইন না থাকায় সিঙ্গেল লাইনের কারণে একটি ট্রেনকে বসিয়ে অন্য একটি ট্রেনকে থ্রোপাস দেওয়া হয়েছে, যে কারণে বেশ কিছু ট্রেনের বিলম্বের ঘটনা ঘটেছে। তবে ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী না থাকায় বেশ স্বস্তি নিয়েই কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা ফিরেছেন। তারা বলছেন বিশেষ করে যাদের আজকে অফিস রয়েছে অথবা ঢাকায় জরুরি কাজ রয়েছে তারা আজকে ঢাকায় ফিরছেন। এখন পর্যন্ত পুরো ফ্যামিলি নিয়ে অনেকেই আসেননি, ফ্যামিলিকে গ্রামে রেখে এসেছেন এবং বাড়িতে ঢাকায় ফেরার সময় নিজেরাই শুধুমাত্র যাদের জরুরি কাজ রয়েছে তারাই মূলত ঢাকায় ফিরে আসছেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের অতিরিক্ত চাপ আমরা দেখিনি, তবে আজকে এখন পর্যন্ত ঘরে ফেরা মানুষের জন্য কোনো ঈদ স্পেশাল ট্রেন সেটিও কিন্তু কোথাও থেকে ছেড়ে আসছে না। অর্থাৎ সারা দেশ থেকে যে ট্রেনগুলো যাত্রা করেছিল বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে, সেই বিভিন্ন গন্তব্য থেকে আজকে মোট 43টি আন্তনগর এবং 23টি লোকাল মেল কমিউটার, মোট 66টি ট্রেন বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে ফিরে আসবে এবং আগামীকাল থেকে যুক্ত হবে এর সঙ্গে ঈদ স্পেশাল, সেটি চলবে আর প্রতিদিন একটি করে। সকাল থেকে যে কয়েকটি ট্রেন ফিরে এসেছে, 2-1টি ট্রেন ব্যতীত সমস্ত ট্রেনই আসলে সময় মতো ফিরেছে, প্রারম্ভিক স্টেশন থেকে সময় মতো ছেড়েছে, কমলাপুরের সময় মতো ফিরেছে এবং স্বস্তি ছিল ট্রেনে। অতিরিক্ত গাদাগাদি ভিড় অথবা হচ্ছে যে অস্বস্তিকর কোনো পরিবেশ এখন পর্যন্ত রেলপথে যারা ঢাকায় ফিরছেন তারা তেমন অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাননি। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের সর্বশেষ খবর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেখছেন না প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সংসদের ভেতরে বাইরে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তরুণ রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার। সমসাময়িক রাজনীতি নিয়ে সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে একান্ত আলাপচারিতায় কথা বলেছেন ক্ষমতাসীন দলের অন্যতম এই নেতা। চার দশকেরও বেশি রাজনীতির ময়দানে হাঁটছেন রুহুল কবির রিজভী। শৈশবে কখনো হতে চেয়েছিলেন ট্রেনের গার্ড, কখনো বিজ্ঞানী, আবার কখনো কবি সাহিত্যিক। বন্ধুদের আগ্রহে হয়েছেন রাজনীতিবিদ। লম্বা এই ক্যারিয়ারে 18 বার জেল খেটেছেন তিনি। অগণিতবার তাকে সহ্য করতে হয়েছে রিমান্ডে নির্যাতন। নানাভাবে নির্যাতন করতো, মানুষকেই ধরে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখলো, করবে, ইন্টারোগেশন করবে, নিচে ফেলে রাখতো, কম্বল দিত, যে কম্বল ধুতোও না, তো ওইখানে পিঠ দিয়ে থাকতে হতো। একদিন 2 দিনেই পিঠের মধ্যে বিভিন্ন ধরনের
ঘায়ে ভরে যেত আর কি। রিজভির বেড়ে ওঠা সাফল্য ব্যর্থতা সহ সমসাময়িক রাজনীতি নিয়ে তার সরকারি বাসভবনে সময় সংবাদের কথা হয় প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার সঙ্গে। আনন্দের একটা। রিজভি বলেন তার রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়া নিয়ে কোনো কষ্ট নেই। সাফল্যের দিকটাই বেশি, সবটাতেই আমাকে হতে হবে সেটা আমি কখনো ভাবিনি, সেটা আমি কখনো মনেও করি না। আমি যখন যেটা পেয়েছি আমি সেটাতেই সন্তুষ্ট থেকেছি, এবং এইটা নিয়ে মন খারাপ করা অথবা আরও 10 জনকে নিয়ে লবিং করা, গ্রুপিং করা, এই কাজ আমি কখনো করিনি। সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বললেও রাখছে না বলেও মনে করেন তিনি। কথাবার্তার অসঙ্গতি এবং উদ্ভট অসত্য অপপ্রচার, এইটাতে মনে হয় যে মানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা। তরুণদের মধ্যে যারা রাজনীতি করছেন তাদের আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তাদের বয়স অনুযায়ী বেশ পরিপক্ক কথাবার্তা তারা বলেন, কিন্তু অনেক সময় কখনো কখনো সীমানা অতিক্রম করে যায়। তো সেইটা না করে বরং আরও বেশি তাদেরকে নিজেকে তৈরি করতে হবে এবং এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে হবে যাতে জাতির আস্থা, যেহেতু রাজনীতি করছে, আস্থাটা যেন মানে তৈরি হয়। রিজভি মনে করেন বর্তমান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। একেবারে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা, এবং কিভাবে করা হয়েছে তাদেরই লোকজন আজকে রাজসাক্ষী হয়ে অবলীলায় সেই কথাগুলো বলছেন। পৃথিবীতে ফ্যাসিস্টরা কিন্তু পুনরুজ্জীবন ঘটেনি, হয়তো অন্য ফর্মে, অন্য ইয়েতে, অন্য কথায় তাদের হয়তো কিছু কিছু ধিকি ইয়ে আসতে পারে, জ্বলতে পারে তাদের ইয়েটা, কিন্তু আবার সেই পূর্বের মতো একেবারে জ্বলে ওঠা, পূর্বের মতো একেবারে একই ইয়ে নিয়ে, দম্ভ নিয়ে প্রত্যাবর্তন করার আমার মনে হয় কোনো সুযোগ নেই। জাতীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। কিশোর, তরুণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারে কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। তবে একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফলের প্রশ্নে জোটের নেতাদের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করার কথা বলছেন এনসিপি নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে 6 জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও। স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কারণ যেখানে একজন প্রার্থী নির্বাচন করে, প্রার্থী যদি পরাজিতও হয় তারপরে সেখানে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয়। মাঠ পর্যায়ে যখন আপনার নেতাকর্মীরা স্বাভাবিকভাবে মুখোমুখি অবস্থান থাকবে এবং সেটার প্রভাব জাতীয় পর্যায়ে হয়তো কিছুটা পড়তে পারে জোটের ক্ষেত্রে। বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি, সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। এনসিপি আসলে কারো মুখাপেক্ষী না যে একেবারে জোটেই গিয়ে করতে হবে। তবে এটা কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এবং আমরা দেখছি যে তারা যাদেরকে প্রার্থী করবে তাদেরকেই প্রশাসক হিসেবে বসিয়েছে, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে। সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে
একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটির নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে রাতারগুল থেকে চা বাগান, জাফলং, সাদা পাথর। ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের বিভিন্ন স্পটে। দর্শনার্থীর কাঙ্ক্ষিত উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে নিয়োগ হয়েছে উপাচার্য, চলছে জমি বাছাই কার্যক্রম। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। এলজিআরডি মন্ত্রী বলছেন, বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, চলবে না কোনো স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটের প্রচারে ঠাকুরগাঁয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওয়াদা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 3 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে উত্তরের এই জেলায়। এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। দেশের 58তম পাবলিক বিশ্ববিদ্যালয়টিতে গেল 7 মে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসরাফিল শাহিনকে। সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদরের বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন। নির্ধারিত কমিটি শিক্ষা মন্ত্রণালয়ে জায়গা নিয়ে প্রস্তাব পাঠাবে বলে জানান তিনি। আমরা দেখলাম, আমাদের পছন্দের কথাটা আমাদের ডিসি আছে, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছেন, তারা এটাকে করবেন, তাদের প্রস্তাব দিবেন, আবার মিনিস্ট্রি সেটা নির্ধারণ করবে, এইভাবে করতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি স্থানীয়রা। শুধুমাত্র আমরা চাই যে উত্তরাঞ্চলের মানুষ না, এমনও দিন আসবে ইনশাআল্লাহ যখন চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলের মানুষগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। আপনি যতই উন্নয়ন করেন না কেন, শিক্ষার মান যদি উন্নয়ন না হয়, তাহলে এই সমস্ত উন্নয়নই হচ্ছে বৃথা। আর এটার জন্য অবশ্যই আমাদের এই বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা ভূমিকা রাখবে। আমরা এখন নিজে বলতে পারবো যে আমাদের নিজস্ব এলাকায় নিজস্ব একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রাথমিক কার্যক্রম পরিচালনার জন্য শুক্রবার জেলা সদরের তাঁতিপাড়ায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়। এলজিআরডি মন্ত্রী বলেন, বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, চলবে না স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচেয়ে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লোক দিতে হবে। এখানে দাতব্য চিকিৎসা নয় এটা। 2026-27 সেশন থেকেই ভর্তি কার্যক্রম শুরুর আশা উপাচার্যের। নির্বাচিত কয়েকটি বিষয় বা অনুষদের মধ্যে কয়েকটা বিষয় আমরা নির্বাচন করে 4টি এই বিষয় দিয়ে আমরা এই 2026-27 সেশনে শুরু করতে চাই। 2023 সালের জুনে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল তৎকালীন সরকার। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এবার আসছে বাজেটের খবর। আসছে অর্থ বছরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ, যদিও তা পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদন করেছে ঢাকা। এমন প্রেক্ষাপটে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে আলাদা রোডম্যাপ না থাকলে দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা। ইয়ানুস শিফাতের প্রতিবেদন। আগামী অর্থ বছরে বাজেট সাজাতে ব্যস্ত সরকার। ঢাকার আবেদন আমলে নিয়ে জাতিসংঘ আর সময় না পেছালে আগামী অর্থ বছরের প্রথমার্ধেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে কতটা গুরুত্ব পাচ্ছে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সে আলোচনা সমালোচনা বর্তমানে শিল্প, কৃষি, সেবা সব খাতে। আমরাও বিশ্বাস রাখি প্রাইভেট সেক্টর থেকে ইউএনসিডিপি এটা আমাদেরকে অ্যাপ্রুভ করবে। তো 3 বছরের মধ্যে আমাদের টাইম লাইনে যেই
সামনে এগিয়ে যাওয়াটা আমাদের সময় মতো করতে পারিনি, এটা আমাদেরকেও কিন্তু প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলে কিন্তু এটা কাজ করে ফেলতে হবে। সক্ষমতা উন্নয়নের জন্য অনেক দেরি হয়ে গেছে আমাদের, এগুলো আরো 4-5 বছর আগে কাজ শুরু হওয়া উচিত ছিল, হয়নি। যে 13টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাজেট সাজাচ্ছে সরকার, সেখানে এখন পর্যন্ত নেই এলডিসি উত্তরণ। এমন দাবি করে রফতানি বাজারে শুল্ক সুবিধা হারানো সহ নতুন নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলায় আলাদা রোডম্যাপ রাখার দাবি ব্যবসায়ীদের। অনেকগুলো রেগুলেটরি রিফর্মের ব্যাপার আছে, অনেক কিছু চেঞ্জ করতে হবে আসলে, কিন্তু সেই চেঞ্জগুলো আমরা আসলে করতে পারিনি। সো যেটা করতে হবে, যদি এলডিসি গ্র্যাজুয়েশন নভেম্বর মাসে হোক বা না হোক, আমি মনে করি যে এই যে রেগুলেটরি রিফর্মগুলো, এটা ইমিডিয়েটলি লঞ্চ করা উচিত। বাস্তবতা আমলে নিয়ে এলডিসি বাস্তবায়ন কৌশলে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই বাজেট থেকেই শুরু করতে হবে, এক বাজেটে হবে না, এগুলো একটা ধারাবাহিক কয়েক বছরের বিষয়। একেবারে সুনির্দিষ্ট কৌশল যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি ধরনের সক্ষমতার অভাবে আমরা ভুগবো এবং সেই সক্ষমতার গ্যাপগুলো কি, সেগুলোর সক্ষমতা বাড়াতে কি লাগবে, সেগুলোর জন্য সরকারের ভূমিকা কি, প্রাইভেট সেক্টরের ভূমিকা কি, এই ধরনের খুব স্পষ্ট সুনির্দিষ্ট কৌশল আমি দেখিনি এখনো। এইখান থেকে যদি উত্তরণ করি, তাহলে আমাদের যে প্রস্তুতিটার দরকার আছে, সেই প্রস্তুতিটা বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি। সুতরাং আমার সেই কৌশলটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মনোযোগী হওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটাতে আমাদের পিছিয়ে দেওয়া হোক বা না হোক। 2024 সালে এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের সুপারিশ করেছিল জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। তবে করোনার কারণে প্রস্তুতির জন্য 2 বছর সময় বাড়িয়ে দেয় সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী, মৃত ব্যক্তি ও শারীরিক প্রতিবন্ধী, এই 3 ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম দেবে মোবাইল অপারেটররা। বিটিআরসি বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনরায় উত্তোলনে তার পাসপোর্ট ও ভিসার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপ সমস্যার ক্ষেত্রে লাগবে জাতীয় পরিচয়পত্র ও মেডিকেল প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তর করা যাবে। শুভ খানের রিপোর্ট। দেশে থাকতে নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে ইমেইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করেন তৌহিদুর রহমান। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বাংলাদেশে সিম কার্ড অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েন। ইমেইল ওপেন করতে না পারায় ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তৌহিদ। বাধ্য হয়ে পাসপোর্টের কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে গ্রাহক সেবা কেন্দ্রে স্বজনদের পাঠান। তবে সিম তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমার এ দেশের ভিসার কপি, আমার যা যা ডকুমেন্টস দরকার, আমি সব ডকুমেন্টস তাদেরকে দিয়েছি, কিন্তু তারপরেও তারা সিমটা কোনোভাবেই দিতে রাজি হয় না। তারা বলে যে আমাকে সরাসরি সেখানে থাকতে হবে, যেটা আসলে আমার পক্ষে পুরোপুরি অসম্ভব ছিল। গ্রাহকের মৃত্যুর পর তার নামে নিবন্ধিত সিম তুলতেও জটিলতায় পড়েন স্বজনরা। আবার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্ষেত্রে আঙুলের ছাপ বায়োমেট্রিকে স্পষ্ট আসে না। বিটিআরসির তথ্য বলছে, গত 1 বছরে 4 মুঠোফোন অপারেটরের এমন সব জটিলতার 88টি অনুরোধ অনুমোদন করেছে তারা। এর মধ্যে সিম রিপ্লেসমেন্ট 51টি, নতুন সিম নিবন্ধন 8টি, মালিকানা পরিবর্তন 29টি। যদি কেউ বিদেশে থাকে অথবা কেউ যদি মারা যায়, এরকম এই স্পেশাল ক্ষেত্রে প্রপার তাকে যাতে চিঠিপত্র থাকে যে একে দেওয়া হোক, এরকম অফকোর্স যদি থাকে, আমরা এটা বিবেচনা করলে সবার জন্য একটু সুবিধা হবে। এ অবস্থায় 3 ধরনের বায়োমেট্রিক জটিলতার ক্ষেত্রে বিশেষ পদ্ধতিতে সিম ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, মূল গ্রাহক বিদেশে থাকলে সিম পুনঃ উত্তোলনের জন্য তার পাসপোর্ট, ভিসার অনুলিপি, কর্মসংস্থানের অনুমতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং গ্রাহকের পক্ষে সিম গ্রহণকারীর পরিচয়পত্র লাগবে। আঙুলের ছাপের সমস্যার ক্ষেত্রে লাগবে এনআইডি ও মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র। আর গ্রাহকের মৃত্যু হলে তার জাতীয় পরিচয়পত্র, মৃত্যু সনদ, ওয়ারিশনামা ও বৈধ উত্তরাধিকারীর পরিচয়পত্র দেখিয়ে সিমের মালিকানা হস্তান্তরের আবেদন করা যাবে। মোবাইল অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে গ্রাহক ভোগান্তি কমবে। এই ধরনের অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো হয়তো বা আর একটু ডিসেন্ট্রালাইজ করে দিলে বা অপারেটরদের মাধ্যমে যদি এগুলো করা যায়, তাহলে আমাদের যে সাবস্ক্রাইবাররা আছে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুব দ্রুত এবং সুনিশ্চিতভাবে তারা পাবে। বর্তমানে 18.5 কোটির বেশি সিম সংযোগধারীকে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও 2 নাতির লাশ উদ্ধার করা হয়েছে। 3 জনকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় তাদের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত নারীর দ্বিতীয় স্বামী। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। দুই সন্তানকে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বাবা মাসুম। আমি 10 টাকা 20 টাকা দেবো। নানি বেবি তার 2 নাতিকে নিয়ে খুলনা নগরীর সোনারাঙ্গা কাঁচাবাজার সংলগ্ন দারুন আমান মহল্লার ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও 2 শিশুকে আর দেখা যাচ্ছিল না। 2 দিন ধরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে নানি বেবি ও নাতি 12 বছর বয়সী শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় 1 ঘন্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্যাঙ্কের ভেতর থেকে নাতি 7 বছর বয়সী মোস্তাকিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ প্রতিবেশীদের। আগে যে বাচ্চার বাপ যে দুটো আমাদের এলাকার সবাই আরো ভালোবাসে, সবাই তাকে বিয়ে করাইছে, কিন্তু এই কামটা গল্লি ওই করছে, ও বলে সন্ধ্যার সময় পলাই গেছে। মেলা থেকে আসার সময় একটা ছেলে বলতেছে অমুক করে মাইরে ফেলাইছে। আমরা ওই শুই নে, আমরা ওইখান থেকে দৌড়িতে যাই। এই মেয়েটাই মানে হয়তো মাদকের সাথে কোনো সংযুক্ত আছে, যার কারণে এরকম একটা দুর্ঘটনা হয়েছে আমাদের নিজেদের এলাকায়। পুলিশ জানিয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে আটক করা হয়েছে। আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটা একটা পারিবারিক কলহ। এখানে যে বাচ্চারা মারা গেছে 2টা শিশু আর নানি, আর যে বাচ্চা মারা গেছে মা হচ্ছে বর্তমান স্বামী নিয়ে থাকে, আর এই বাচ্চা 2টা হচ্ছে ওনার আগের স্বামীর। এই পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে ওনাদের ভিতরে কলহ চলতেছে। আমরা এখনো এটা হয়তো ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটা ঘটেছে। ঘটনার পর মেরির দ্বিতীয় স্বামী রফিক পলাতক রয়েছেন। তিনি পেশায় ট্রাক চালক। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরো থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সমর্থকদের হামলার শিকার তৃণমূল নেতা অভিষেক। নিহত দলীয় কর্মীর বাড়ি যাওয়ার সময় ডিমোচুতা নিক্ষেপ নিশ্চুপ নিরাপত্তা বাহিনী। এদের লম্বা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকের। বিনোদন কেন্দ্রগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের। কাঙ্ক্ষিত পর্যটক উপস্থিতিতে খুশি এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। উজানের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানির সঙ্গে সাদা পাথরের সম্মিলন এ এক অপরূপ দৃশ্য। সাদা পাথর পর্যটন কেন্দ্রের এমন আবেগময় মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার জন্য জলকেলিতে মেতে উঠেছেন পর্যটকরা। ঢাকা থেকে এখানে এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশটার জন্যই আমাদের আসলে মূল আশা। একদিনের সুখ পেতে হলে আমাদের সিলেটে আসা লাগবেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের পর্যটন শিল্প। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ সব সময়ই পর্যটকদের আকর্ষণ করে। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাদা পাথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের জন্য সবুজে ঘেরা চা বাগানগুলো অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে। দেখে অনেক এনজয় করলাম, খুব ভালো লাগছে পরিবেশটা। পর্যটকদের আগমনে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি। পর্যটন 2-3 ধাপে আসাতে তাদের জন্য কমফোর্ট হচ্ছে, এবং আমাদের যে রেশিও হোটেল বলেন, মোটেল বলেন বা ট্রান্সপোর্ট সবগুলোই কিন্তু মোটামুটি এবছর ভালো হচ্ছে। ঈদের ছুটি এবং ছুটি পরবর্তী সময় জুড়ে সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টুরিস্ট পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে এবং আমাদের র্যাব সহ এখানে সীমান্তে বিজিবি যেখানে আছে সেখানে তারা তৎপর থাকবে। তো
তো আমরা আশা করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মোটামুটি আমাদের কনসার্ন সকল বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের দায়িত্বরত থাকবেন। পর্যটন এলাকায় যেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে সিলেট জেলার মধ্যে, সেগুলোর জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, অনুকূল পরিবেশ পরিস্থিতির কারণে শুধু সিলেটে গত ঈদ উল ফিতরে 5 লাখেরও বেশি পর্যটক এসেছিলেন। ঈদ উল আজহার ছুটিতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সুনামগঞ্জে জাদুকাটা নদীতে নির্মাণাধীন শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুটি 5 বছরে 2 দফা গার্ডার ধসের কবলে পড়ে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, ঝোড়ো বাতাসে আশপাশের ঘরবাড়ি অক্ষত থাকলেও শত শত টনের গার্ডার কিভাবে ধসে পড়ছে। এলজিডির দাবি, ছড়ে নয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতেই এই দুর্ঘটনা। হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট, ক্যামেরা ছিলেন এবাদুল হক রুজেল। ঝড়ে আশেপাশের কাঁচা ঘরও ক্ষতিগ্রস্ত হয়নি, অথচ প্রতিটির প্রায় 140 টন ওজনের 5টি গার্ডার পিলার ধসে পড়ে জাদুকাটা নদীতে তলিয়ে গেছে। এই ঘটনার রহস্য আর ক্ষোভ দুটোই বেড়েছে স্থানীয়দের মাঝে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতু ঘিরে একের পর এক দুর্ঘটনা এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম। 2022 সালে বালুবাহী বালঘেটের ধাক্কায় 2টি গার্ডার নদীতে পড়ে যায়। এরপর চলতি বছরের 17 মে গভীর রাতে আরও 5টি গার্ডার ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও পিলারের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা বলছেন, সেতুটি নির্মাণ হলে টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, নীলাদ্রি লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রের সঙ্গে সহজ যোগাযোগ তৈরি হবে, বাড়ত পর্যটক ও কর্মসংস্থান। কামের মাঝে কোনো ত্রুটি আছে, এই কারণে ওই একটা গাটারের উপরে আরেকটা গাটার পড়িয়া এই 5টা গাটার এই সেতু থেকে পড়ে গেছে। স্কুল কলেজে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। বৃষ্টি হইলে আবার বাজারঘাট বাজারের সাথে অনেক বাণিজ্যিক একটা সম্পর্ক হইতো। 2.5 বছরের কথা ছিল, বাট এখন 8 বছর হয়ে গেছে, এখনো এই ব্রিজের কাজ হয় না। আমরা এটা বিচার চাই, এটা বারবার যে ভাঙে পড়ে, গতগ্রস্ত আবার ভাঙে পড়ছে, এদিকেও ভাঙে পড়ছে। এলজিইডি জানিয়েছে, প্রায় 80% কাজ শেষ হওয়ার পর 2 দফা গার্ডার ধসে কাজের অগ্রগতি পিছিয়ে গেছে। ধসে যাওয়া গার্ডার উদ্ধার ও বাকি কাজ শেষ করতে আরও অন্তত 1 বছর সময় লাগবে। ঠিকাদার গাফিলতি কারণে এই যে একটা গার্ডারের কস্ট আছে প্রায় 3800 টাকা, সেই হিসেবে 5টা গার্ডারের কস্ট তার এটার উপর 20% জরিমানা করে প্রায় ঠিকাদারের ক্ষতি হবে 2,40,00,000 টাকা। এটা আমরা ফাইনাল সেট পেমেন্ট সেটেল বলে সেই রিঅ্যাডজাস্ট করে আমরা এটা সমাধান করে দেব। 2018 সালে প্রায় 86 কোটি টাকা ব্যয় শুরু হয় 750 মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ। 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 দফা সময় ও অতিরিক্ত 43 কোটি টাকা বরাদ্দের পরও শেষ হয়নি প্রকল্প। সময় সংবাদ, সুনামগঞ্জ। থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চালুর উদ্যোগে খুলতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকা কেন্দ্রিক রুটের উপর নির্ভরশীল যাত্রীরা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে আসবে নতুন গতি। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ব্যস্ততা। তবে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে এখনও সিলেটবাসীকে নির্ভর করতে হয় ঢাকার সংযোগ ফ্লাইট বা দীর্ঘ সড়কপথের ওপর। এতে বাড়ছে সময় ও ভোগান্তি। সরাসরি ফ্লাইট চালু হলে কমে আসবে যাত্রা সময়, সহজ হবে যোগাযোগ। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের পর্যটন ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আমাদের লাগি সিলেটের লাগি অন্তত খুব ভালো এবং যাতায়াতের লাগি আপনার সুবিধা হবে। 2020 সালে সিলেট কক্সবাজার রুটে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু হলেও যাত্রী সংকট সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। আর সিলেট চট্টগ্রাম রুটে এখনও নিয়মিত কোনো ফ্লাইট চালু হয়নি। সম্প্রতি সিলেট সফরে এসে 2টি রুটে ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে, আমি অনুরোধ করেছি তাকে যে এয়ারক্রাফটের সহজলভ্যতা সাপেক্ষে যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য। তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সরাসরি আকাশ যোগাযোগ চালু হলে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। বাড়বে অভ্যন্তরীণ পর্যটক ও অর্থনৈতিক কর্মকাণ্ড। আমাদের সাথে চিটাগাংয়ের যেটা একটা আপনারা জানেন একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেইটা আস্তে আস্তে কিন্তু যোগাযোগের জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি, সেইটা আবার পুনরুদ্ধার হবে বলে আমার বিশ্বাস। আমরা আশা করি ঢাকা থেকে যে সকল পর্যটক কক্সবাজারে যাবেন তারা আবার সিলেট ভ্রমণের জন্য সহজ হিসাবে বিমানের ভ্রমণ করবেন। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, নতুন দুটি রুটে ফ্লাইট পরিচালনায় তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমরা অলওয়েজ সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, এইটাই হচ্ছে আমাদের কথা। বাদ বাকিটুকু এয়ারলাইন্সে, যেহেতু তারা হ্যান্ডেলিং করে কোন রুটে তাদের লাভ হবে কোন রুটে হবে না, সেটা তারা ডিসিশন নেবে। বর্তমানে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ। ১.৫ বছর আগেই শেষ হয়েছে নির্মাণ কাজ, কিন্তু এখনও চালু হয়নি সুনামগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি IHT। কোটি টাকার এই স্থাপনা পড়ে আছে অযত্নে, অবহেলায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘসূত্রতা আর আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম। হিমাদ্রি শেখর ভদ্র রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এবাদুল হক রুজেল। স্বচ্ছ কাচে ঘেরা আধুনিক একাডেমিক ভবন, কিন্তু ভেতরে নেই কোনো ক্লাস, নেই শিক্ষার্থীদের কোলাহল। নীরব নিস্তব্ধ পুরো ক্যাম্পাস যেন বলে দিচ্ছে চিঠি চালাচালি আর জটিলতায় আটকে আছে জনগুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সুনামগঞ্জ শহরের আলিপাড়ায় নির্মিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি চালু হওয়ার কথা ছিল অনেক আগেই, অথচ হস্তান্তর জটিলতা আর জনবল সংকটে এখনো বন্ধ পড়ে আছে প্রতিষ্ঠানটি। যেখানে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকার কথা, সেখানে ঘুরে বেড়ায় কুকুর বিড়াল। ভবনের বারান্দায় পড়ে আছে ধানের বস্তা। কোটি টাকার এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন চিত্র হতাশ করেছে স্থানীয়দের। এটা হলে কর্মসংস্থান বেড়ে যেত, বেকার কিছু কমতো। সবকিছু মিলে এই যে আমাদের ডায়াগনস্টিকের যে পরীক্ষাগুলো, এগুলো হচ্ছে না, মানুষের অনেক সুবিধা থেকে দূরে থাকছে, শিক্ষার্থীরা পর্যাপ্ত শিখতে পারছে না। স্বাস্থ্য ব্যবস্থার সংকট কাটাতে এটা অতি দ্রুত চালু করা উচিত বলে আমি মনে করি। এটা যেভাবে বানানো হয়েছে এইভাবে মানুষের প্রত্যাশা দূরীভূত হয়েছে না। এই প্রতিষ্ঠানটি চালু না হওয়াতে, অর্থাৎ ছাত্রছাত্রী এখানে ভর্তি না হওয়াতে এখানে সুনামগঞ্জবাসীর অত্যন্ত ক্ষতি হয়ে যাচ্ছে। যদি এটা কার্যক্রম শুরু হয় তাহলে এই প্রত্যন্ত এলাকা সহ সারা বাংলাদেশের মানুষ উপকৃত হইতো, স্বাস্থ্যসেবা পাইতো। IHT চালু হলে মেডিকেল টেকনোলজিস্ট তৈরির সুযোগ তৈরি হতো। রেডিওলজি, ফার্মেসি, ডেন্টাল ও ফিজিওথেরাপি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারতেন শিক্ষার্থীরা। শুধু IHT নয়, পাশে নির্মিত নার্সিং ইনস্টিটিউটের অবস্থাও প্রায় একই। ভবন আছে, অবকাঠামো আছে, শুধু নেই কার্যক্রম। সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখনও প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কাছে হস্তান্তর করেনি। এই কারণে বারবার চিঠি দিয়েও কার্যক্রম চালু করা যাচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এখানে যে এটা একটা অধ্যক্ষ থাকে প্রধান, এই পদে কোনো লোক নিয়োগ করেন নাই, অথবা অন্যান্য যে জনবল আছে সেই জনবল সেখানে সৃষ্টি হয় না এখনো পদ, যার কারণে এটা ওই অধিদপ্তরই এটা নিয়ন্ত্রণ করছেন। এখন পর্যন্ত ওনারা হয়তো রিসিভ না করলেও এই ঠিকাদারের তত্ত্বাবধানে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই বিষয়টা ওনারা দেখভাল করছেন। প্রায় ৩৬ কোটি টাকা ব্যয় নির্মিত এই IHT ক্যাম্পাসে রয়েছে একাডেমিক ভবন, হোস্টেল, শিক্ষক ও স্টাফ কোয়ার্টার সহ ৭টি ভবন। সময় সংবাদ, সুনামগঞ্জ। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারের পাহাড় টিলা ও সমতল ভূমিতে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। উন্নত জাতের গাঢ় লাল রঙের রসালো লিচু এখন শোভা পাচ্ছে গাছে গাছে। চাহিদা ভালো থাকায় জমে উঠেছে বেচাকেনাও। কৃষি বিভাগ বলছে, জেলার মাটি ও আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় চাষ সম্প্রসারণে বাগানীদের উৎসাহ দেওয়া হচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। পাহাড় টিলা আর সমতল ভূমি জুড়ে লিচু গাছ, কোথাও আবার বাড়ির আঙিনা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রসালো এ ফল গাছ। এসব গাছে এখন থোকায় থোকায় ঝুলছে গাঢ় লাল রঙের লিচু। গাছ থেকে লিচু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা, আর বাগানে বাগানে ভিড় করছেন পাইকাররা।
মৌলভীবাজারের আবহাওয়া ও মাটি লিচু চাষের জন্য বেশ উপযোগী। জেলার সব উপজেলায় কম বেশি লিচুর বাগান হলেও সদর উপজেলার বর্ষিজুড়া, জগন্নাথপুর, শ্যামেরকোনা ও কাগাবলায় বেশি চাষ হয়। এই জেলায় মূলত স্থানীয় উন্নত জাতের লিচু উৎপাদন হয়। আকারে ছোট হলেও স্বাদে বেশ মিষ্টি হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। লাভ কম বেশি মিলে, কিনার তো লাভ না করলে বেচার তো লাভ নাই, এটা তো কিনা। আমরা গরিব মানুষ লইছি আর কি, যে 2 টাকা লাভ করবো আর কি। বিদেশি লোকাল লেচু এগুলা বালা লেচু লইয়া গেলে খারাখারি লাগে, মানুষের টেকার পায় চায় না। আমরা বসিদুরার লোকাল লেচু, খুব উন্নত মানের লেচু। কৃষি বিভাগ জানায় স্থানীয় জাতের পাশাপাশি জেলার বাড়ি 2, বাড়ি 3 ও মুম্বাই জাতের লিচুর বাগান হচ্ছে। বর্তমানে প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। তবে বৃষ্টি ও বন্যপ্রাণীর আক্রমণের আশঙ্কায় অনেক বাগানি আগেভাগেই গাছ থেকে লিচু সংগ্রহ করছেন। কৃষি বিভাগের তদারকিও ছিল, মাঠ পর্যায়ে তারা বিশেষ করে ফ্যান ব্যালটের গোবর ওষুধ দিয়ে লিচুর পোকা দমন করেছে, যার ফলে এবছর ফলন অন্যান্য বছর তুলনায় একটু ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 130টি বাগানের 252 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1945 মেট্রিক টন লিচু। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার চলচ্চিত্রের খবর। ঈদ মানে নতুন সিনেমার উৎসব। সেই উৎসব ঘিরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 8টি ভিন্নধর্মী চলচ্চিত্র। এবারও আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং অফিসার। এদের প্রথম 3 দিনে কেমন চলছে এই সিনেমাগুলো, প্রেক্ষাগৃহ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান। ঈদকেন্দ্রিক ব্যবসায় এখন ঘুরপাক খাচ্ছে ঢাকায় চলচ্চিত্র। ঈদুল আজহায় এবার মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের 8টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং আফসার। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রকস্টার। ভক্তদের আবেগের কাছে হার মেনেছে সিনেমার গল্প, নির্মাণ শৈলী। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি মেজবাউর রহমান সুমনের রোহিত। তবে গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর জন্য প্রশংসা পাচ্ছে বনলতা সেন এবং মাসুদ রানা। আর দর্শক টানতে এখনও লড়াই করছে পিনিক, তছনছ ও আফসার। ছবিটা যা লাগছে মানে লাস্টে টাকা উসুলের মতো ছবিটা হয়েছে। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। আমরা যারা গল্প নির্ভর মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য আসলে এই মুভি না। আমরা সারা মুভি ধরে গল্পই খুঁজেছি, কিন্তু কোনো এন্ডিংও পেলাম না, শুরুও পেলাম না। ঈদের প্রথম দিন থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা। তবে অন্যান্য বছরের মতো এবারও হল ভ্রমণে যাননি ডালিউড সুপারস্টার শাকিব খান। রকস্টার ভিন্ন রকমের একটা সিনেমা, রকস্টারও অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। আমি দেখতে পাচ্ছি আমার যে স্বপ্নটা ছিল সেটা আমার চোখের সামনে, সো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালকরা। তাদের দাবি, ঈদের ছুটি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ ইতিবাচক। আজকে আমার যে সেল আছে সেটা সন্তুষ্ট, এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি। সব মিলিয়ে ঈদের প্রথম 3 দিনেই সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা হবে বক্স অফিসের সবচেয়ে বড় চমক, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। বিজেপি সমর্থকদের রোষানলে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের এক সময়ের প্রতাপশালী তৃণমূল নেতা এবং বর্তমান সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার অদূরে দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী সহিংসতায় নিহত তৃণমূল কর্মীর বাসায় যাওয়ার পথে বিজেপি সমর্থকদের হামলার শিকার হন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক সহিংসতায় নিহত দলীয় এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন পশ্চিমবঙ্গ রাজনীতির এক সময়ের অন্যতম প্রভাবশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিকার হন হেনস্তার।
অভিষেককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান, হেনস্থার পাশাপাশি মারধর ও জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে ঘটনাস্থল ত্যাগ করেন অভিষেক। কলকাতা থেকে শহরতলি সোনারপুর খুব বেশি দূরে না হলেও অভিষেকের ওপর চড়া হওয়ার ঘটনার অনেক পরই সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পৌঁছান। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। এ ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। উল্টো তৃণমূলের বিগত 15 বছরের অত্যাচারের কথা স্মরণ করিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত না, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। এই ঘটনার আগে শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে যান পুলিশের সিআইডির দল। একটি মামলায় তদন্তের জন্য জেরার নোটিশ দিতেই এই অভিযান বলে জানায় পুলিশ। সোমবার রাজ্য সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে তৃণমূলের সাধারণ সম্পাদককে তলব করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সকালের সময়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খবর। ইতিহাসের দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দুবার ইউরোপ সেরা প্যারিস সেন্ট জার্মেই টাই ব্রেকারে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল লুই এনরিকের দল। নির্ধারিত সময়ে 1-1 গোলের সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানেও স্কোর লাইন না বদলালে 1 দশক পর এই টুর্নামেন্টের ফাইনাল গড়ায় টাই ব্রেকারে। 11 দিনের ব্যবধানে হাসি আর কান্না। লিগের 22 বছরের অপেক্ষা থামল না ইউরোপ সেরা হবার অপেক্ষা। টাই ব্রেকারে হৃদয় ভাঙল আর্সেনালের। রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা 2 চ্যাম্পিয়ন্স লিগের মালিক প্যারিস সেন্ট জার্মেই। অথচ এই বুদাপেস্ট আর্সেনালের লাগে মাত্র 5 মিনিট। মাঝ মাঠে পাওয়া বল একাই টেনে নিয়ে যান কাই হাভার্টস। পিএসজি গোলরক্ষক সাফনভ এগিয়ে আসেননি। আর্সেনাল স্ট্রাইকারের বুলেট গতির শট খুঁজে নেয় জালের দেখা। শেষ 11 ফাইনালে আগে করা দলই জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। আর্সেনাল ভাঙল সে রেকর্ডটাও। অথচ প্রথমার্ধে তাদের নিয়ন্ত্রিত ফুটবলের সামনে চেনা যাচ্ছিল না প্যারিসিয়ানদের। 25 মিনিটে বুকায়ো সাকার পাসে ট্রসার্ড যদি 5 ছোঁয়াতে পারত, লিড হয়তো দ্বিগুণ হতো গানারদের। গোল না পেলেও প্রথমার্ধে একচেটিয়া দাপট পিএসজির। 75% বল পজিশন, 6টা শট। যে কর্নারে ভর করে লিগ শিরোপা জিতেছে আর্তেতার দল, ওই কর্নারটাই কনসিড করেনি পিএসজি। লিড নিয়ে বিরতিতে যাওয়া গানার্সও যে ম্যাচ হারতে পারে এমন নজির শেষ 116 ম্যাচে মাত্র দ্বিতীয়। দ্বিতীয়ার্ধে পিএসজির অল আউট ফুটবলের সামনে চাপা পড়ে আর্সেনাল। 60 মিনিটে কাভারেজখেলিয়াকে আটকাতে গিয়ে নিজেদের ডি বক্সে ফাউল করেন ক্রিস্টিয়ান মস্কেরা। পেনাল্টিতে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান দেমবেলে। 78 মিনিটে আবারও কাভারেজখেলিয়া বাপাস থেকে শটও নিয়েছিলেন, তবে লুইস স্কেলির পায়ে লেগে বল লাগে সাইড পোস্টে। নির্ধারিত সময় তো বটে, ম্যাচের নিষ্পত্তি ঘটেনি অতিরিক্ত সময়ও। তাতে 1 দশক পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। শেষবার এমন কিছু দেখা যায় 2016-তে। সেই টাইব্রেকারে এজের পর গ্যাব্রিয়েলের শটে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অধরাই রয়ে যায় আর্সেনালের। ভেঙেছে ইতিহাসও। প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকার হারল গানার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যেতে চায় লাল সবুজ। টিম ইন্ডিয়ার বিপক্ষে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। মাঠে ব্লু টাইগ্রেসদের চমকে দিতে চান ব্রিটিশ মাস্টারমাইন্ড। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়ে গেল 2 সাফের হারের প্রতিশোধ নিতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ রাত 8টায়। ভারতের গোয়া থেকে আরো জানাচ্ছেন রিপোর্টার ফাহিম ইসলাম।
ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শিষ্যদের নিয়ে হাজির হেড কোচ পিটার বাটলার। অনুশীলন গ্রাউন্ডে নেমেই ব্যস্ততা শুরু হয়ে যায় ব্রিটিশ কোচের। তার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গল টাইগ্রেসরা লড়বে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে। অনুশীলনের সবার আগে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। ভারতকে হারাতে হলে তাকে নিতে হবে আক্রমণ ভাগের গুরু দায়িত্ব। অফ ফর্মে থাকা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আলাদা সেশন করেছেন ফিটনেস কোচ ক্যামেরন লর্ড। ব্লু টাইগ্রেসদের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য নির্ভর বাটলার। ইনজুরি থেকে ফিরেছেন দুই অভিজ্ঞ সিনিয়র ক্যাম্পেইনার শিউলি আজিম ও মনিকা চাকমা। আমরা জানি যে আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামছি, সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করব এবং তৈরি হওয়া সেই সুযোগগুলোকে কাজে লাগাবো। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চান বাংলাদেশের ফুটবলাররা। ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে সেগুলো ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার, এবং আমাদের যে উইকনেসগুলো আছে ওইগুলো ওভারকাম করার জন্য আলাদা করে সতর্ক থাকবো। অন্যদিকে নিজেদের ফেভারিট মানতে নারাজ ভারতের কোচ। আর গেল দুই সাফের হারের প্রতিশোধ নিতে মরিয়া টিম ইন্ডিয়ার ফুটবলাররা। আমরা বাংলাদেশের কাছে গেল 2 সাফে হেরেছি, তবে এবার আমাদের ঘরের মাঠে খেলা। আমরা চেষ্টা করব 3 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। সাফে এর আগের 2 দেখায় বড় ব্যবধানে জয় পেয়েছিল ঋতু মারিয়ারা। টুর্নামেন্টের শুরুটা চ্যাম্পিয়নদের মতো না হলেও ভারতের বিপক্ষে একটা জয় বদলে দিতে পারে পুরো বাংলাদেশ নারী ফুটবল দলের চিত্র। ডন বস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে শিষ্যদের সেই মন্ত্রই দিলেন হেড কোচ পিটার বাটলার। টানা তৃতীয় সাউথ এশিয়ান সুপার ক্লাসিকোতে জয়ের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ইটকাঠের নগরীতে ফিরছে রাজধানীবাসী। সদরঘাটে প্রতিটি লঞ্চ এসে যাত্রী বোঝাই হয়ে কমলাপুরে ঢাকা ফেরত মানুষের চাপ। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না রিজভী। রাজনীতিবিদদের আচরণে সংযত ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং জোট নয়, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াই করবে এনসিপি। রাজপথ ও সংসদে জামাতের সঙ্গে থাকার পরিকল্পনা, ভোটকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চান নেতারা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।